নির্মলা বাবু, আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, আপনি বছর তিনেক আগে লিখেছিলেন কি মোদি মমতা রহস্যজোট, তাই নিয়ে অনেক কাণ্ড হয়েছে, অনেক জল গড়িয়েছিল। আচ্ছা, আপনি বলুন তো, আপনার বিচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 29 মানে তৃণমূলের 29 জন সাংসদ শতরূপ যেটা বলছেন স্বাভাবিক নিয়মে পাটিগণিতের 29 রাখি না 9 রাখি, তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডি রেখেছে, কিন্তু সত্যি কি রেখেছে, মানে রাখতে পেরেছে, হিসেব করে সে রেখেছে কি? কোন দিকে আছেন এই 29 জন বলুন তো? সত্যি ইন্ডিতে আছে? ওদিকে ধরবো না এদিকে, তো মানে শঙ্কুদেবদের দিকে ধরবো? দেখুন, 29টা সিট পাওয়ার পরে হ্যাঁ, তারপরে তো পার্লামেন্টে সেভাবে ভোটাভুটি হয়নি। সুতরাং ভোটাভুটিটা যতক্ষণ না হবে, এই যেমন ধরুন আসছে ওয়াকফ বিল আসছে, যদি ভোটাভুটি হয় তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু আমার একটু অন্য কথা আছে। বলুন। আপনারা যেগুলো বলছেন আমি আপনাদের সঙ্গে কোনোটাতেই একমত নই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতার কারণ আগামী সোমবার মুখ বদলের ইঙ্গিত, মানে পরশুদিন যে মুখ বদলটা হচ্ছে তার ইঙ্গিতটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে অলরেডি কথা বলাচ্ছেন। বেশ। আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পার্টির দায়িত্ব নিতে চলেছেন এবং ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপ্লেস করতে পারেন, তার প্রস্তুতিটা আজ থেকে শুরু হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কিছু করেন খুব ভাবনা চিন্তা করে করেন এবং ওর নীরবতাটা খুবই খুবই নির্মলাবাবু, আপনার মনে হয় না সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আজকে সর্বভারতীয় প্রেক্ষাপটের একটা টুইট করানো যেত? হ্যাঁ, টুইট করানো যেত, কিন্তু সেটা না করিয়ে উনি একটা টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বলিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে যা বলার, জমিদার অবধি কথাটা ব্যবহার করেছে, যে জমিদারি চলে গেছে, হেমন্ত সোরেন জিতে এসেছেন এবং মহারাষ্ট্রের ব্যাপারে কিছু বলেননি। কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটা চালান সেই দলটার একটা হরিজন্টাল মুভমেন্ট আছে। এই দলটা বিজেপির সঙ্গে ঘর করেছে, কংগ্রেসের সঙ্গে ঘর করেছে, প্রয়োজনে বামেদের সঙ্গেও ঘর করতে পারে যদি বামেরা জায়গা দেয়। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে একটা জায়গাতেই, যে মানুষটার কাছে 3 মাস আগেও উনি দেখা করতে গেছিলেন, উদ্ধব ঠাকরে, সেই উদ্ধব ঠাকরের পাশে বসে ছবিও তুলেছেন। আপনাদের চ্যানেলের একজন নামকরা সাংবাদিক তার সঙ্গেও ছবি তুলেছেন, তিনি প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন। সেই উদ্ধব ঠাকরের দল যখন হেরে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতাটা নিশ্চিতভাবে খুবই রহস্যজনক। আমার কাছে রহস্য নয়, কারণ আমি ওনাকে বহুদিন ধরে দেখছি এবং উনি এই ধরনের করেন। তার কারণ উনি যত নীরব থাকতে পারেন, যখন উনি নীরব থাকেন তখন ওনার পলিটিক্যাল মাইলেজটা বোঝা যায় না, উনি ঠিক কি গেজ করতে চাইছেন, এবং ঠিক সেই জিনিসটাই উনি আজকে করেছেন। উনি খুব ভালো করেই জানতেন, যে ছেলের বিয়েতে আমন্ত্রিত দুজন, ঠিক আছে, সেটা হতেই পারে, সেটা হতেই পারে। উনি তো বারবার সমর্থনের কথা জানিয়েছেন। আমি সমর্থন, সহানুভূতি সবই খুঁজছিলাম, পাশের রাজ্যে সমর্থন, দূরের রাজ্যে সহানুভূতি, কোনোটাই পেলাম না। আমি পথিকৃৎ পাইনের কাছে যাবো। পথিকৃৎ পাইন, আপনার কাছে আমার প্রশ্ন, নির্মলাবাবু আসছি। পথিকৃৎ পাইন, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি মহাভারতের কতটা ভক্ত আমি জানি না, কিন্তু আমি ভক্ত, ভারতে থাকি। তো আমার বারবার না মহাভারতের শল্য চরিত্রটার কথা মনে পড়ে, যতবার আমি ইন্ডিজোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি। কর্ণ তো একবার রথ থেকেই নামিয়ে দিতে চেয়েছিলেন, বলেছেন তুমি অন্য রথ চালাও তো বাপু, তুমি প্রত্যেকদিন আমার রথ চালাও আর আমাকে ডিমোরালাইজ করো। মমতা বন্দ্যোপাধ্যায় কি ইন্ডিজোটে শল্য? অনির্বাণ, আমি 2-3টে জিনিস বলতে চাই। প্রথম কথা, এটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দিলে চলবে না। তার কারণ হচ্ছে পুরো এনডি অ্যালায়েন্সের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ একটা নর্মাল জিনিস এবং কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। এই যে বাই ইলেকশনটা উত্তরপ্রদেশে হলো, সমাজবাদী পার্টি জাস্ট 2টো সিট দিতে চেয়েছিল কংগ্রেসকে, সেটা কংগ্রেস নেয়নি এবং সেটা নিয়ে সমাজবাদী পার্টি কিছু পাত্তাও দেয়নি। ঠিক সেইভাবে মহারাষ্ট্রে যখন ইলেকশনটা হলো ইন্ডিয়া অ্যালায়েন্সের বিরুদ্ধে, সমাজবাদী পার্টির 10 থেকে 15খানা জায়গাতে নিজের ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিল। ঠিক সেইভাবে লেফট ফ্রন্ট, কেরালাতে বামফ্রন্ট সরকারের একটা বড় অভিযোগ কিছু বছর ধরেই কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে আছে, যে তারা কেন এত ক্যান্ডিডেট কেরালাতে দিচ্ছে, যেখানে কিনা বামফ্রন্ট সরকার বা লেফট বা সিপিআইএম তাদেরই একটা শরিক ইন্ডিয়া অ্যালায়েন্সে। ঠিক সেইভাবে আপনি দেখুন না, এই দিল্লিতে আম আদমি পার্টি আর কংগ্রেসের মধ্যে অ্যালায়েন্স ছিল এই লোকসভা ইলেকশনে। এইবারে
জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন ইলেকশন হবে, কংগ্রেসের ক্যাম্পেইন পুরোপুরি আম আদমি পার্টির বিরুদ্ধেই হবে। পাঞ্জাবে কিন্তু আম আদমি পার্টি পুরোপুরি লড়েছে কংগ্রেসের বিরুদ্ধে, বা কত কিছু একটা অ্যালায়েন্স ছিল, কিন্তু ফ্রেন্ডলি ফাইট পুরোপুরি হয়েছে। ঠিক। এবং আপনি দেখুন ওমর আব্দুল্লাহ, এই যে জম্মু কাশ্মীরে যেটা ওরা জিতে আজকে সরকার করেছে, ওমর আব্দুল্লাহ কিন্তু ডাইরেক্টলি ব্লেম করেছে কংগ্রেসকে, যে ন্যাশনাল কনফারেন্স কাশ্মীরে ভোট টানতে পেরেছে, কংগ্রেস কিন্তু জম্মুতে ভোট টানতে পারেনি, এবং সেই জন্যে কংগ্রেস কিন্তু আজকে ওই সরকারের পার্ট নয়। সরকারে কিন্তু ক্যাবিনেট মন্ত্রিত্বে কংগ্রেস নেই, এবং এটা নতুন কিছু নয়। আজকে যখন দেখবেন যে প্রবলেমটা কোথায়, একটা পারসেপশন সবসময় কংগ্রেস তৈরি করে রেখেছে যে ইন্ডিয়া অ্যালায়েন্স যখনই হয়েছে বা এটার সেন্টার পয়েন্টে প্রত্যক্ষ পরোক্ষভাবে রাহুল গান্ধীকেই শীর্ষ নেতৃত্ব হিসেবে মানতে হবে, এবং সেটা অনেক আঞ্চলিক দল মানতে নাও পারে। কারণ আপনি যদি হরিয়ানা ইলেকশন মানলাম প্রতিকৃতবাবু, মানলাম রাহুল গান্ধীর জন্য, মানলাম, আমি আপনার কথাটা মানলাম, বুঝলাম, বরদাদা সুলভ আচরণ ইত্যাদি। কিন্তু আপনি বলুন তো, পাশেরই তো আরেকটা রাজ্যের একটা আঞ্চলিক দল, উদ্ধব ঠাকরে তো একটা আঞ্চলিক দলই। অন্তত উদ্ধবের জন্য একটু সহানুভূতি, হেমন্ত সোরেনের জন্য একটু সমর্থন, এগুলো তো আশা করতে পারি। এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় কেউ প্রতিদ্বন্দ্বী নন। না, 100 বার। কিন্তু আমি যেটা বললাম, গতকাল অবধি ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে লড়াই চলেছিল যে কে মুখ্যমন্ত্রী হবে মহারাষ্ট্রে। এদের আপনি যাদেরকে মনে করছেন যারা এক অন্যের খুবই ক্লোজ এবং খুব ভালো সম্পর্কে আছে, তারা একে অন্যকে সহ্য করতে পারে না। গতকাল অবধি তারা সমস্ত প্রিপারেশন করে রেখেছিল যে শিবসেনা থেকে মুখ্যমন্ত্রী হবে না, এনসিপি থেকে হবে না কংগ্রেস করবে। এবং এখানে আজকে আমি একটা লাস্ট পয়েন্ট দিতে চাই যে আজকে 2011-তে টিএমসির যা পরিস্থিতি ছিল, আজকে হয়তো পরিস্থিতিটা অনেক বেশি চ্যালেঞ্জিং। সেখানে সে হয়তো টিএমসি এটা মনে করছে যে আমার প্রাইমারি অবজেক্টিভ 2026 ন্যাশনাল পার্সপেক্টিভে আমি হয়তো অত কিছু করতে পারবো না, সুতরাং আমি আননেসেসারি কারো কিছুর মধ্যে যাব না। হয়তো আজকে আসেনি, কালকে কোনো একটা টুইট আসতে পারে, আমি কোনো ডিফেন্ড করছি না, কিন্তু আজকে প্রত্যেকটা আঞ্চলিক দলের কাছে একটা সার্ভাইভাল অ্যাট স্টেক হয়ে গেছে। আপনি এটা দেখবেন ঝাড়খণ্ডেও খুব ইন্টারেস্টিং পয়েন্ট, প্রতিকৃত পয়েন্ট, খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আপনি এই যে পয়েন্টটা বলছেন সেটা নিয়ে আমি নির্মলাবাবুর কাছে যাব। নির্মলাবাবু হাত তুলছেন, তাহলে কি আঞ্চলিক দলগুলোর সমূহ বিপদ উপলব্ধি করেই মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত জাতীয় স্বার্থ থেকে, কোটানকোট জাতীয় স্বার্থ থেকে নজর সরাচ্ছেন নির্মলাবাবু? না, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে মানে ওরা নিজেদেরকে ন্যাশনাল পার্টি হিসেবে ডিমান্ড করলেও ওরা কিন্তু আঞ্চলিক দল। মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক দল। এবং আপনাকে একটা জিনিস আপনারা ভুলে গেলে চলবে না, 1998-এ মমতা বন্দ্যোপাধ্যায় যখন দল ভাঙলেন, যখন দল তৈরি করলেন, সেই সময় কিন্তু কুইন মাদার, উনি সোনিয়া গান্ধীকে কুইন মাদার বলেন, তখন কংগ্রেস থেকেই ভেঙে তৈরি হয়েছিলেন। সুতরাং কংগ্রেসের সঙ্গে চিরকালই মমতার একটা, আমরা সবসময় জানতাম মমতার প্রবলেম সিপিএম নয়, মমতার প্রবলেম কংগ্রেস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।